তানভীর মাথা নাড়ান। এখন রাত হয়তো 10টার কোটায়। খাওয়া দাওয়া শেষে সবাই নিজ নিজ রুমে নিদ্রায় ডুবিবার জন্য প্রস্তুত নিয়েছেন। আজ তৌসির বাড়িতেই এমন সময় নাজহা নিচে মাটিতে শুয়েছে তৌসির বিছানায়। নাজহার ঘুম নেই চোখে। কিভাবে থাকবে? আগামীকাল IELTS এর এক্সাম। বিয়ের দিন সকালেও ক্লাস করেছে। আজ জোহরের পরে সেই বিয়ে। আগামীকালের এক্সামের চিন্তায় মাথা ধরে যাচ্ছে। SSC দেওয়ার পর থেকে মরতে মরতে পড়ছে। দুবার কোর্স করে এইবার পরীক্ষায় বসছে। প্রথমবার আসেনি কারণ ওর টার্গেট ডিরেক্ট 9 পয়েন্ট, নয়তো 8 পয়েন্ট। ওর একটাই স্বপ্ন, আর তা হলো কুইন মেরি ইউনিভার্সিটিতে পড়া। HSC-তেও GPA 5 পেয়েছে। পড়াশোনার দিক দিয়ে খুব পজিটিভ নাজহা। দুনিয়া উল্টে গেল, পড়াশোনা ঠিক থাকে। ওর ভাবছেন 18 বছর বয়সে কিভাবে HSC দিয়ে দিল। আসলে মাদ্রাসায় 5 বছর বয়স থেকে পড়া শুরু করেছিল, 3 পর্যন্ত পড়ে। ওর পড়াশোনার স্কিল ভালো দেখে ওর বাবা তাড়াহুড়ো করে ওকে স্কুলে ডিরেক্ট 5-এ ভর্তি করিয়েছিলেন। আর সেই জন্য PSCর রেজাল্ট অত ভালো হয়নি, তবে SSC HSCর অনেক ভালোই হয়েছে। নাজহা পরীক্ষার টেনশনে গলে যাচ্ছে। প্রায় হাত পা এখন থেকে কাঁপতে শুরু করেছে। ওর বাবা শিকদারদের বলেছেন যাতে ওকে পরীক্ষাটা দিতে দেওয়া হয়। পরীক্ষা ওর স্বপ্ন, তাই শিকদাররা মানা করেনি। তৌসির আগামীকাল নিয়ে যাবে ওকে। বই টই যা প্রয়োজন সবই এখানে এনেছে সাথে করে নাজহা। অনেক সময় নীরবতা ভেঙে তৌসির হঠাৎ আওয়াজ দিয়ে বলে, নাজহা, ওভারের বিছনায় আসো। হঠাৎ বিছানায় যাওয়ার কথা শুনে নাজহার কাঁপতে থাকা কলিজাটা আরো বেশি কেঁপে ওঠে। তারপরও বলে, কেন? তোমারে জড়াই ধরে ঘুমামো। তৌসিরের এমন আচমকা কথা শুনে নাজহা কেঁপে ওঠে। দীর্ঘশ্বাস নেয়, নিজেকে বোঝায় এতে ভয়ের কিছু নেই। তৌসিরের এমন কথা, এমন চাওয়া স্বাভাবিক। ওর এখন স্বামী স্ত্রী, একজন স্বামীর চাওয়া এমনই হয়। নাজহা ধীর গলায় বলে, আপনার প্রয়োজন হলে আপনি আসুন, আমি কেন যাব? তৌসির নাজার কথায় বিরক্ত হয়ে বলে, নিচে ঘুমাইলে শরীরে বেদনা করে, তুমি আসো। তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়ুন। তৌসির আর কিছু বলে না। কিছু সময় চুপ থেকে ধীরে ধীরে উঠে বসে। মনে হচ্ছে জেকে ধরেছে। নিচে শুয়ে থাকা নাজার দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে, ডাকাইতের বাচ্চা শয়তানি। এই বলে লুঙ্গি ঠিক করতে করতে বিছানা থেকে নামে। তৌসিরকে নামতে দেখে নাজহার ভিতরে হাতুড়ি পেটানো শুরু হয়। বুকখানা ফেটে যাচ্ছে ভয়ে। তৌসির উঠে নাজহার সামনে এসে দাঁড়িয়ে বলে, দেখি, ওইদিকে সরো। নাজহা এটা শুনে বিরক্ত হয়ে বলে, আপনি ওইদিকে যান আর বালিশ নিয়ে আসুন। আমি আপনার সাথে বালিশ শেয়ার করব না। তৌসির নাজহার কথায় পাত্তা না দিয়ে ঘুরে গিয়ে নাজহার পাশে বসে পড়ে। নাজহার হাত পা তিরতির করে কাঁপতে কাঁপতে নুয়ে যাচ্ছে। শরীরের লোমগুলো খাড়া হয়ে গেছে, ভয়ে গলা শুকিয়ে আসছে। তৌসির হাত বাড়িয়ে নাজহার মাথার নিচ থেকে বালিশটা নিয়ে নেয় ধীরে ধীরে। এটা দেখে নাজহা এক লাফে উঠে বসে। তৌসিরের দিকে অগ্নি চোখে তাকিয়ে বলে, রাত্রিরের বেলাও গরুগিরি করতে মন চায়? তৌসির নাজহার কথায় বিরক্তি নিয়ে নাক মুখ কুচকে বলে, এমন ফ্যাট ফ্যাট কইরো না তো। আপনি বালিশ নিয়ে গেলেন, আমি কোথায় ঘুমাবো? আমার বাহুতে। এই বলে তৌসির বালিশটা নিজের মাথার নিচে রেখে নাজহাকে জোরে নিজের ডান হাতের বাহুতে শুইয়ে বলে, এবার ঘুমাও। নাজহা কটমট করে তৌসিরের দিকে তাকায় খানিক মুহূর্তে। তারপর কিছু না বলে অন্যদিকে ঘুরে তৌসিরের বাহুতেই মাথা রেখে শুয়ে পড়ে। তৌসিরের বাহুতে মাথা রাখায় কেমন কেমন লাগছে ওর, কিন্তু কিছু করার নেই। তৌসির ধীরে ধীরে নাজহাকে নিজের সাথে জড়িয়ে ধরার জন্যে কোমরে নিজের বা হাতখানি আলতো করে রাখে। তৌসিরের হাতের স্পর্শে নাজহা আতঙ্কে এক প্রকার ফেটে পড়ে। ভয়ে এক লাফে উঠে বসে। তৌসিরের থেকে 2 হাত দূরে সরে যায়। এটা দেখে তৌসির ভ্রু কুচকে নাজহার দিকে তাকিয়ে বলে, কি হইল? এমনি লাফাও কেন? নাজহা তৌসিরের কথায় কিছু বলে না। জোরে জোরে বুক চেপে কিছু মুহূর্ত শ্বাস নেয়। তারপর নিজেকে ফের বোঝায় যত যাই হোক এটা তৌসিরের হক। নাজহার কোনো অধিকার নেই ছিটফুটি করার। নাজহা ধীরে ধীরে এগিয়ে এসে আবারও তৌসিরের বাহুতে মাথা রাখে। ও মাথা রাখতেই তৌসির ওকে জড়িয়ে ধরে একটানে নিজের বক্ষে নিয়ে নেয়। এতে তৌসিরের বক্ষস্থলের সাথে নাজহার পিঠ থেকে শরীর চলে যাচ্ছে নাজহার যন্ত্রণায়, এক অসহ্য অনুভূতির যন্ত্রণায়। কিন্তু ওর কিছু করার নেই, এটাই বাস্তবতা। দাঁত চেপে সহ্য করে নাজহা শুয়ে রয়। তৌসির ওর ঘাড়ের কাছে নিজের মুখ নিয়ে এসে জিজ্ঞাসা করে, কালকে কয়টার সময় বের হবা? তৌসিরের উষ্ণ শ্বাস নিজের ঘাড়ে পড়তেই নাজহা কেঁপে উঠে বার কয়েক। নাজহা হাত দিয়ে তৌসিরকে কিছুটা পেছনে ঠেলে দিতে দিতে বলে, 11টার দিকে, 4:30 অবধি থাকবে। তৌসির নাজহার অস্বস্তিতে হচ্ছে দেখে নিজের মুখটা সরিয়ে নেয়। তৌসির নাজহাকে জিজ্ঞাসা করে, তাই এখনই ইংলিশ টিংলিশ শিখা কি করবার? করতে তো চেয়েছিলাম অনেক কিছু, কিন্তু এখন সবই বৃথা। আমার সব কষ্ট বৃথা। কয় বছর ধরে পড়তাছো? এসএসসি দিয়েই শুরু করেছিলাম প্র্যাকটিস। তাই এই IELTS কেন এত কষ্ট করে করতাছো? লন্ডন যাওয়ার লইগা নাকি অস্ট্রেলিয়া চাচার কাছে? নাজহা তৌসিরের কথায় কিছু সময় চুপ থাকে, তারপর বলে,
নিজের স্বপ্নের কুইন মেরি ইউনিভার্সিটির আঙিনায় পা রাখতে, কিন্তু তার সম্ভব হলো না। তৌসির নাজহার কথায় বেশ কিছু সময় চুপ থাকে, তারপর বলে, দেখো, তুমি চাইলে ভবিষ্যতে আমি তোমারে নিয়ে যাইতে পারি ইংল্যান্ডে, তবে পড়াশোনার জন্য না, ভিজিটে। থাক, প্রয়োজন নেই, আমি যাব না আর কোথাও। নাজহার কথায় তৌসির আর কিছু বলে না। চুপচাপ একটু এগিয়ে এসে নাজহার ঘাড়ের থেকে ওর কোকড়ানো চুলগুলো ধীরে ধীরে সরিয়ে ওর ঘাড়ে বার কয়েক নিজের নাক মুখ ঘষে নেয়। নাজহার এই যন্ত্রণা সহ্য হচ্ছে না, রাগে শরীর খাখা করছে। নাজহা ভয়ে নিজের উপরে রাখা তৌসিরের হাতের আঙ্গুল চেপে ধরে আমতা আমতা করে বলে। কি করছেনটা কি? তৌসির মৃদু হেসে বলে। তোমার গন্ধে মাখছি। নাজহা তৌসিরের কথার প্রতি উত্তরে কঠিন গলায় বলে, তাই এর আগে কত নারী গন্ধে মেখেছেন? যদি বলি তুমি প্রথম। আমি মরে গিয়ে জীবিত হলেও এই কথা বিশ্বাস করব না। নাজহার কথায় তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে আলতো গলায় বলে, কারো ওপর যদি তোমার বিশ্বাস না থাকে, তবে সে যদি মহাসত্যবাদী হয়, তারপরেও তোমার সব মিথ্যা মনে হব। নাজহার কাছে তৌসিরের জ্ঞান দেওয়া মোটেও পছন্দ হয় না। তৌসিরের মতো মানুষের কাছ থেকে এত বড় বড় কথা নাজহার ঠিক হজম হয় না। নাজহা নিজেকে কিছুটা ছাড়িয়ে নেওয়ার জন্য সরে যেতে নেয়। নাজহাকে নড়তে দেখে তৌসির বিরক্ত গলায় বলে, এত নইর না, লঙ্গের গেট খুইলা যাইব। দিয়েছে পরীক্ষার উদ্দেশ্যে এই কিছু সময় আগে বাড়ি হতে। তৌসিরের পরনে সাদা লুঙ্গি আর পাঞ্জাবি, সাথে তো আছে একটা কালো মুজিব কোট। নাজহা কালো বোরখায় মুড়ানো চোখ দুটো শুধু দেখা যাচ্ছে। তৌসিফ হাঁটিয়ে নিয়ে যাচ্ছে স্টেশন অবধি। গাড়ির স্টেশনে গিয়ে গাড়িতে উঠবে। নাজহা আপন মনে হাঁটছে আর নিজের মনকে ভয় ডর থেকে বাঁচানোর চেষ্টা করছে। তৌসিরকে বউ নিয়ে হাঁটতে দেখে প্রতিমধ্যে সবাই আর চোখে দেখছেন নাজহার। এতে বড্ড অস্বস্তি হচ্ছে তৌসির। সবাই কিভাবে তাকাতে দেখে হাঁটতে হাঁটতে নাক মুখ কুচকে বলে, সাউ আর এক মানুষজন, এদের লগে বউ নিয়ে একটু হাঁটতে পারবো না। নাজহা গালি শুনে নাক মুখ কুচকে ফিসফিসিয়ে বলে। সব সময় এক গালি। তৌসির নাজহার কথায় ওর দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, তালুকদারে মাইয়া, গালি দিলে মন শান্তি হয়। মন মেজাজ ভালো রাখতে হলে অন্তত গালি চর্চা করা জরুরি। নাজহা আর কিছু বলে না এটা শুনে, কারণ বলার মতো কিছু নেই। এদের মতো মানুষের সাথে তর্কে না জড়ানোই উত্তম। কিছু সময় হেঁটে নাজহা আর হাঁটে না, দাঁড়িয়ে যায় আর হাঁটতে পারছে না। স্টেশন এখনো অনেকটা পথ বাকি। এত হাঁটা নাজহার রুচির মধ্যে পড়ে না। তৌসির ওকে দাঁড়িয়ে যেতে দেখে নিজেও দাঁড়িয়ে যায়, তারপর পেছনে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি হইল, আও না কেন? আমি আর হাঁটতে পারছি না, গাড়ি নিন। তৌসির নাজহার কথায় বিরক্ত হয়ে বলে, নবাবের বেটা, চুপচাপ চল। এই রাস্তায় তোর বাপ যে গাড়ি নিয়ে বসে আছে যে তুই চইরা যাবি। কথায় কথায় বাপকে টানতে দেখে নাজহা দাঁত চেপে বলে, আমি যাব না গাড়ি ছাড়া, আগে গাড়ি নিন। তৌসির নাজহার জেদ দেখে নিজের লুঙ্গির কোণ দুই হাতে তুলে নিয়ে নাজহার কাছে আসতে আসতে বলে, চুপচাপ চল, সাউগাগিরি করিস না মাঝ রাস্তায়। নাজহাও নাছরবান্দা, তাই তো ঘাট তেরামি করে উত্তর দেয়। আমি হেঁটে যাব না গাড়ি ছাড়া, আপনি গাড়ি রিজার্ভ করুন। তৌসির এটা শুনে মুখ বাঁকিয়ে বলে, লঙ্গির নিচে আন্ডারপ্যান্ট পরি না, পয়সার অভাবে, আর তুই রিজার্ভ গাড়ি মারাস। নাজহা তৌসিরের কথায় বড্ড লজ্জায় পড়ে যায়। ছিহ, কি বাণী! তারপরেও বলে, আমি গাড়ি ছাড়া যাব না। তৌসির নাজহার কথায় ওর দিকে আর চোখে কিছু সময় চুপ করে তাকিয়ে থাকে, তারপর বলে, তুই না গেলে না যাস, পরীক্ষা তোর, আমার না। আমি বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার কথা শুনে নাজহা ঘাবড়ে গিয়ে আর একটাও শব্দ ব্যয় না করে চুপচাপ সামনে আগায়। তৌসির এটা দেখে আপন মনেই বলে, এক নাটক ঝুলাইছে দয়াল আমার গলায়। এই বলে নিজের ডান হাত দিয়ে লুঙ্গি তুলে ধরে আর বাঁ হাত দিয়ে নাজহার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটতে শুরু করে। নাজহা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, হাত ছাড়ুন আমার। হাত কেন ধরলেন? তৌসির নাজহার হাত আরো শক্ত করে ধরে বলে, রাতে আমার কোলে ঘুমাইতে পারো, আর দিনে আমার হাত ধরে ফ্যাত করো। নাজহা তৌসিরের মুখের এই বিষাক্ত বাণী শুনে রাগে ফাটতে শুরু করে। কত বড় কথা বলল! নাজহা ফিসফিসিয়ে রাগী গলায় বলে, আজ রাতে শুধু আইসেন জড়িয়ে ধরে ঘুমাতে, তখন দেখবেন কি করি। সেদিনের মতো বিচ্ছু ঢুকাই দিবা লঙ্গের নিচ দিয়া। নাজহা সামনে পা ফেলতে ফেলতে বলে, সেদিন তো সরিয়ে নিয়েছি, আজ রাতে আর সরাবো না। এই তুই তো দেখি বউ নামে শত্রু। নাজহা তৌসিরের কথায় ওর মুখের দিকে মুখ তুলে তাকিয়ে বলে, শত্রুর ঘরের মেয়ে বিয়ে করেছেন, তাহলে শত্রু তো হবই। তুই শত্রু ঘরে মাইয়া হলেও তুই এখন আমার বউ, আর আমি আমার বউরে সবচেয়ে আপন মনে করি, যদিও শত্রু হও আমার। নাজহা তৌসিরের কথায় ওর দিকে তাকিয়ে বলে, প্রেম তো দেখি বাটি বাটি হয়ে গলে পড়তেছে। তৌসির নাজহার কথায় ক্ষীণ হাসে, তারপর বলে, এটা প্রেম না, এটা খালি দায়িত্ব।
আর তোমার বয়স অনেক কম, তাই তোমার প্রতি আমার ভাবনাটাও একটু বেশি। তৌসিরের কথা শুনে নিঃশব্দে কিছু সময় চেয়ে রয় নাজহা। তৌসিরের মুখ পানে কি মিঠা বাণী ঝরল ওর তিতা মুখ থেকে। তখনই ওদের পাশে একটা সিএনজি এসে থামে। সিএনজি ড্রাইভার মাথা বের করে দাঁত কেলিয়ে হেসে বলে, ও তৌসিফ ভাই, কই যাইবেন? একটান দিতাম নাকি আপনারে? তৌসির থেমে গিয়ে ওর দিকে তাকিয়ে বলে, দারোগা গেট জ্যামো। ও তাহলে আইয়েন। সাথে কেডা আপনার বউ? আমাদের ভাবি নাকি? তৌসির ওর কথায় নাজহার দিকে এক নজর তাকায়, তারপর তার দিকে তাকিয়ে বলে, না, আমার মাইয়া, বউ না। নাজহার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। কি বলছে কি এই তৌসির? ড্রাইভার লায়েক এটা শুনে বলে, ছি ছি ছি, কি গঞ্জে ভাই, আমি জানি এইটা আমাকে ভাবি। ওর কথায় তৌসির নাজহাকে নিয়ে গাড়িতে উঠতে উঠতে বলে, যখন জানোস তাহলে জিজ্ঞাস কেন, চল তাড়াতাড়ি। লায়েক আর কিছু বলে না, চুপচাপ গাড়ি স্টার্ট দেয়। কিছু সময় বাইরে এদিক ওদিক তাকিয়ে তৌসির লায়েককে জিজ্ঞাসা করে। এই লাই হোক, পেঁয়াজের কেজি কত করে আলো রে? লায়েক হাপলার মতো হেসে বলে, ভাই আর কইেন না, গতকাল রাইতে 70 টাকা ছিল, আজ সকালে 80 হয়ে গেছে। তৌসির দামের কদর শুনে বলে, যেই দাম বাড়তেছে সবকিছুর, 3 পথের মোড়ে থালা নিয়ে বসতে হবে দেখতেছি। লায়েক হাসি দিয়ে বলে, কি কোন ভাই, আপনাদের পয়সার অভাব আছে নাকি? পয়সার অভাব ভাই কার নেই কত? এই দুনিয়ায় অভাব আর অভাব, খালি অভাব। তাও ঠিক কইছেন ভাই, অভাব করে স্বভাব নষ্ট। বাইরে তাকিয়ে দেখে একটা জমি কুড়া হচ্ছে। এটা দেখে বলে, সাউয়ার নাতি সব জমি জমি কইরা খাইয়ে নিতেছে। লায়েক হাসি দিয়ে বলে, কি কমো ভাই, মাঝে কিছু বোঝে না, গরিব কৃষকগুলো মাথার উপরে ছাদ ভাঙ্গে। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ভাবতেছি এবার বৈশাখ মাসে আমার ক্ষেত করবো না, গ্রামের কৃষককে দিয়ে দেবো ক্ষেত করার লাগা। কি করব, সংসার তো চলতে হইব গো। লায়েক বলে, আপনারা আছেন বলেই ভাই এখনো এই গরিবের মুখে দুমুঠো ভাত জোটে। এই যে গাড়িটা লইয়া দিলেন আমারে। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কেন, বাল তো ছিঁড়তে পারি নাই মাংস লাইগা, তাই এই বালি ছিঁড়ি, আর কি করবো। লায়েক অট্টহাসিতে ফেটে পড়ে বলে, আপনার মুখের লাইনগুলো অনেক ভালো লাগে ভাই। নাজা চুপচাপ এতক্ষণ এদের কথাবার্তা শুনছিল। তৌসিরের মুখের গালি শুনে মেজাজ খারাপ হয়ে যায়। শুধু গালাগালি আর গালাগালি। নাজার ফোন বেজে ওঠে। ব্যাগ থেকে ফোন বের করে দেখে ওর সাহেব চাচ্চু ফোন দিয়েছে অস্ট্রেলিয়া থেকে। চুপচাপ ফোন ধরে ক্ষীণ গলায় সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোর আম্মা? নাজা নরম গলায় বলে, এই তো আলহামদুলিল্লাহ, তোমার? আমিও আছি একরকম। আজ পরীক্ষা না, কখন যাচ্ছিস? এই তো গাড়িতে যাওয়ার পথে। কে নিয়ে যাচ্ছে? নাদের এসেছে? না, মাস্টার চাচু আসেননি, উনি নিয়ে যাচ্ছেন। তৌসির সাথে আছেন তোর? জি। আচ্ছা, ওনার কাছে দে তো। নাজা তৌসিরের দিকে এক নজর তাকায়, তারপর ফোন এগিয়ে দিয়ে বলে, আপনার সাথে কথা বলবেন। তৌসির ভুরু কুচকে বলে, কে? মারজান চাচু। তৌসির নাজার কথায় নাজার থেকে ফোন নিয়ে কানে লাগিয়ে একটা লম্বা সালাম দেয়। আসসালামু আলাইকুম শ্বশুর মশাই, কেমন আছেন? মারজান দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, আপনার মতো কুমিরের কাছে মেয়েকে দিয়ে আর কেমন থাকতে পারি বাবা, বলো তো। যাই হোক, আপনার কি অবস্থা? তৌসির মারজানের কথা শুনে তাচ্ছিল্যের সুরে বলে, আপনাদের মতো গাদ্দার মাইয়া ঘরে তুলার কেমন থাকবো, ভালো থাকুম। তারপরও দোয়ালের দয়ায় পাক্কা আছি। নাজা দাঁত চেপে বসে রয়। সবসময় তৌসির এমন করে, ওর বাপ চাচার পিছনে না লাগলেই না হয়। মারজান চাচু বললেন, আমাদের মেয়েটাকে আগলে রেখো বাবা, বড্ড আদরের। আদরে তো আমিও রাখতে চাই, কিন্তু আপনাকে মেয়ে তো মুনাফিকি ছাড়া কথাই কই না আমার লগে। ওর বয়সটা কম, একটু বুঝাবেন, খুবই জেদি। চিন্তা করবেন না, বউ আমার, তাই ভালো রাখার দায়িত্ব আমার। আচ্ছা, তাহলে ভালো থাকুন। নাঝার কাছে একটা বার দিন। তৌসির নাজার কাছে ফোন দেয়। মারজান নাজাকে বলেন, তোর যা রাগ আর জেদ, ঝাড়িস, মনে রাখিস ও আমাদের শত্রু। যদি সুযোগে পাস তো খুব দু একটা মারিস। আচ্ছা, আমি রাখি। তৌসির নাজার দিকে আর চোখে চেয়ে রয়। হাত লাগে ফোনের সাউন্ড বেড়ে যাওয়ায় তৌসির ওই কথা শুনতে পায়। নাজা লজ্জায় পড়ে যায়। তৌসির কটাক্ষ করে হেসে ফিসফিসিয়ে বলে, কইছিলাম না, তোর বাপ চাচা সবগুলো খাঙ্কির বলা, সবগুলো গাদ্দার, কোনটাও ভালো না। নাজা তৌসিরের কথার প্রতি উত্তরে বলে, তাতে আপনার কি? মনে রাখুন একটা স্পষ্ট কথা, আমার বাপ চাচা যদি মহা খারাপ হয়, তারপরেও আমি তাদের পক্ষে, তাই এইসব বলে কোনো লাভ নেই।
তৌসির নাজার কথায় তার ছেলের হাসি দিয়ে বাইরে তাকাতে তাকাতে বলে, সাউয়াই বাড়ি পড়লে এমনি পক্ষ তো ছাড়বে। পরীক্ষা শেষে এসে আসরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে নাজা। আজ সারাদিন তৌসিরের সাথেই ছিল। তৌসির পার্টি অফিসেও যায়নি আর। নাজা বেদম ঘুমে টালমাটাল হয়ে বিছানায় ঘুমিয়ে আছে। গায়ে কাঁথা জড়িয়ে কোকড়ানো তরঙ্গের মতো চুলগুলো এলোমেলো হয়ে ছিটিয়ে আছে বিছানায়। নাজার 5 নম্বর চাচা মিরাজের বড় ছেলে তালহা ভাই এসেছেন শিকদার বাড়িতে। আসার কারণ নাজার 3টে বিড়াল রয়েছে, ওগুলো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে নাজাকে ছাড়া, তাই তাদের দিতে এসেছেন তালহা ভাই। যদিও উনি আসতে চাননি, দাদাজান পাঠিয়েছেন। নয়তো কে আসতে চাইবে নিজের পছন্দের নারী শ্বশুর বাড়ি? হ্যাঁ, তালহা ভাই হলেন নাজার শ্যামপুরুষ। তালহা ভাই বড্ড ভালোবাসেন এই জেদি ঘাটতারা নাজাকে। তিনি জানেন নাজাও ওনাকে পছন্দ করে, কিন্তু আফসোস তাদের পরিণতি বিচ্ছেদে। তালহা ভাইকে তৌসির নিয়ে এসেছে নাজার কাছে তাদের রুমে, যাতে উনি দেখা করে বিড়ালগুলো দিতে পারেন। তালহা ভাই এসে ওকে ঘুমিয়ে দেখে তৌসিরের দিকে এক নজর তাকিয়ে বলেন। তৌসির নাজার পাশে এসে দাঁড়াতে দাঁড়াতে বলে, না না, আপনি এসে বোন, আমি ডেকে দিচ্ছি। তালহা ভাই আর কি বা করবেন, চুপচাপ এগিয়ে এসে বিছানার এক কোণে বসেন। চারিপাশে এক পলক তাকান। আজ ওনার রৌদ্ররাগিনী অন্য কারো যত্নের ফুল কি মিষ্টিভাবে ঘুমিয়ে আছে। তালহা ভাই নির্মল নয়নে চেয়ে তাকে ঘুমন্ত নাজার পানে। চোখে কি ভয়ঙ্কর তৃষ্ণা। আজ কদিন পর দেখলেন প্রাণটা বেরিয়ে যাচ্ছিল একটিবার আপন প্রণয়া রানীকে দেখার জন্যে। তৌসির নাজার দিকে ঝুঁকে ওর বাহু আলতো টেনে বলে, নাজা ওঠো, কে এসেছে দেখো। ঘুমের মধ্যে বিরক্ত হয়ে নাজা ঘুমের ঘরে চিৎকার করে বলে, রাতে জড়িয়ে ধরে ঘুমোতে দেননি, এখন বিরক্ত করলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তৌসির নাজার কথায় ওকে এক টানে তুলে মনে মনে বলে, মান সম্মান আর কিছুই রাখতো না এই নাদান। রাতে জড়িয়ে ধরে ঘুমাতে দেননি। এই কথাখানি তালহা ভাইয়ের কর্ণপাত হতে মনে হয় ওনার কলিজাটাকে অল্প অল্প করে ধীরে ধীরে টেনে বের করে নিল। তালহা ভাইয়ের অন্তর ফাটতে শুরু করেছে। অস্থির হয়ে পড়ছেন উনি। হাত পা আপনা আপনি কাঁপতে শুরু করেছে। নিজেকে দমিয়ে রাখা সাধ্যের বাইরে চলে যাচ্ছে। তৌসির নাজাকে একটানে তুলে বসায়। নাজা চোখ কচলিয়ে চোখ খুলে সামনে যে না তালহা ভাইকে বসে থাকতে দেখে অমনি ভেতরে স্তব্ধ হয়ে যায়। শরীরের লোম খাড়া হয়ে যেতে শুরু করে। তৌসিরের ওড়নাটা পাশ থেকে নিয়ে ওর গলায় জড়িয়ে দিতে দিতে বলে, নাও ভাইয়া লগে কথা কও, আমি গোসল করে আই। এই বলে তৌসির ওয়ার্ড্রপ থেকে একটা কালো আর নীল চেকের লুঙ্গি নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। রেখে যায় পেছনে 2 অবক্তাকে, যারা কিনা একে অপরকে বলতে পারেনি দুজনে আমরণ ভালোবাসে। নাজা ঘর থেকে বেরিয়ে এসে বিছানা থেকে নেমে তালহার ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ায়। হাত পা ঠান্ডা হয়ে গেছে, বুক ধরফর করছে। মনে হচ্ছে এই বুঝি অন্তরে কেউ বিষাক্ত কাঁটা ফুটিয়ে দিল। নাজা তালহা ভাইয়ের সামনে দাঁড়াতে উনি তো চোখ তুলে তাকান অসহায় চোখে এক পলক ওর দিকে আর জিজ্ঞাসা করেন, কেমন আছিস? নাজা নিজের পান্নার মতো কালচে সবুজ চোখে অদ্ভুত দৃষ্টিতে অগোছালো তালহা ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। তালহা ভাইয়ের পরনে হালকা নীল রঙের একটা ক্লাসিক শার্ট আর কালো প্যান্ট, চুলগুলো এলোমেলো, সিগারেট খাওয়া কালচে খয়েরি ঠোঁট, ক্লিন শেভে শ্যামলা চেহারা। বড্ড মায়াবী লাগে এই পুরুষটা। নাজা কিছু সময় চুপ করে তাকিয়ে থেকে উত্তর দেয় মেকি হেসে, ভালো থাকতে দিয়েছেন? ভালো থাকবো যে। তালহা ভাই চোখ নামিয়ে নেন। নাজার কথায় বিয়ের কথা শুনেই পালিয়ে নিয়ে যাওয়ার জন্য বাচ্চাদের মতো কান্না করে আবদার করেছিল নাজা তালহা ভাইয়ের কাছে, কিন্তু আফসোস তালহা ভাই শুনেননি, বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেননি। পরিবারের সম্মানের ন্যায় চেয়ে বলেছিলেন নাজাকে, তোর আবেগ আমি ভালোবাসা না। এই কথাখানি যতবার নাজা ভালোবাসা প্রকাশ করেছে ততবারই উনি বলেছেন আবেগ। আবেগ বলতে বলতেই পর হয়ে গেল। নাজা দেখে তালহা ভাই ঘেমে গেছেন, তাই আগে যেমন ওনাকে পানি দিত তেমনি আজও তালহা ভাইকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে, নিন তালহা ভাই পানি। তালহা ভাই অক্ষুণ্ণ চোখে নাজার হাতে ধরা গ্লাসের দিকে তাকান। ওর হাতে চুরি দেখে এক নিরুপায় চক্ষু সম্ভার নিয়ে নাজার নেয় তাকে বলেন, অন্যের নামে চুরি পড়া হাতে আমায় পানি দিচ্ছিস? এই পানি আমার গলা দিয়ে নামবে? নাজার কলিজায় লাগে তালহা ভাইয়ের আধার গ্লানির আর্তনা। চুপচাপ পানির গ্লাসটা জায়গা মতো রেখে আবারও তালহা ভাইয়ের সামনে এসে দাঁড়ান নিস্তেজ গলায় বলে, তালহা ভাই, মৃত্যুর আগ অবধি মনে থাকবে আমার চোখের অসহায় পানিগুলো আপনার মন গলাতে পারেনি। তালহা ভাই নাজার কথায় বুক ভরা বিমর্ষ নিয়েও মৃদু হেসে বলেন, আমাদের মিলন কখনো হওয়ারই ছিল না। হ্যাঁ ছিল না তো, আপনি চাননি এটা, তাই হয়নি। তালহা ভাই নির্মূল হেসে বলেন। কিছু জিনিস চাওয়া সাধ্যের বাইরে থাকে। নাজার চোখে পানি চলে আসছে ধীরে ধীরে, বুক ফেপে উঠছে বারবার কষ্টে, কিন্তু কিছু করার নেই। ক্ষীণ গলায় বলে, হঠাৎ আমার শ্বশুর বাড়িতে এলেন যে? লাশ অবস্থায় দেখতে এসেছেন বুঝি?
তালহা ভাই নাজার থেকে চোখ সরিয়ে নিয়েছিলেন, তবে ওর এই কথা শুনে আবারও নাজার মুখ পানে কাতর দৃষ্টিতে তাকান। আজ ওনার প্রেম সঞ্চারিণীর মুখে অভিমানের ছাপ স্পষ্ট। আজ তালহা ভাইয়ের কঠোর অলসার অভিমানে নয়নদয়ে জ্বলছে সিক্ত অনুরাগে। এই অভিমান দেখে তালহা ভাই মেকি হেসে বলেন, জানিস, অভিমানশীলা রমণীরা নীরবতায় প্রেম কাব্য রচনা করে। তালহা ভাইয়ের কথায় স্রেফ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে নাজা ওনার পানে। কতটা নিষ্ঠুর উনি! তালহা ভাই বুঝেন এখানে থাকার উচিত নয়, তাই উঠতে উঠতে বলেন, আমি যাই রে, তোর বিড়ালগুলো দিতে এলাম। নিচের লিভিং রুমে 3জন রাখা আছে। নাজা ওনাকে যেতে দেখে আলতো সুরে বলে। আর একটু থাকা যায় না? একটুখানি সময়? তালহা ভাই ওর কথায় হেসে বলেন, কি করব থেকে থেকে গেলেই তো আর তুই আমার হবি না। নাজার ভেতরটা ফেটে পড়তে থাকে। মনে হচ্ছে পাহাড় ধসে পড়ল ওর উপর। এভাবে যদি আগে বলতেন তাহলে মূর্তি ওনার নামে 10-12 বার কবুল বলে দিত নাজা। আজ বলতে পারবে না, আর আজই এমন কথা বলছেন তিনি। নাজা তালহা ভাইকে বলে, ওপারে হব, আপনি ওপার অবধি অপেক্ষা করবেন তো আমার? তালহা ভাই নাজার কথায় মুচকি হাসেন, কারণ তিনি জানেন এটা বাস্তব নয়। আর কিছুদিন পর নাজা তালহা ভাই বলতে কেউ আছে ভুলে যাবে, নিজের সংসারে মন দেবে। তাই এসব আশা সবই বৃথা। তালহা ভাই মুচকি হেসে যেতে যেতে বলেন, ভালো থাকিস, আমি গেলাম। এই বলে উনি সামনে আগান। পা তিরতির করে কাঁপছে, পা ফেলতে ইচ্ছে হচ্ছে না। মন চাচ্ছে আরো কিছু সময় নিজের প্রিয় নারীর সঙ্গ দিতে, দুগাল কথা বলতে। সে কথা হোক না তিক্ত, তারপরেও তিক্ত কথাই বলতে, কিন্তু তা যে সম্ভব নয়। নাজা অচেতন হয়ে কাতর চোখে তালহা ভাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে বলে, আমি আসব, আমি আপনার কাছেই আসব। আপনাকে ছাড়া আমার পক্ষে বাঁচা সম্ভব নয়। আমাদের আবার দেখা হবে। ওর কথা কর্ণপাত হতে আপনা আপনি থেমে যায় তালহা ভাইয়ের পা। উনি ঘাড় ফিরিয়ে নাজার ন্যায় তাকিয়ে ঠোঁটে অল্প হাসি ঝুলিয়ে বলেন, এই জীবনে আমাদের আর কখনো দেখা না হোক। এই বলে উনি দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যান। ভেতরটা ফেটে যাচ্ছে। নিজের প্রিয় নারী আজ অন্য কারো স্ত্রী, এটা অনুভব হতে অন্তরের বাঁধ ভেঙে যন্ত্রণা ঢেউ উপচে পড়ছে। অন্তর কাঁপছে যন্ত্রণায়, হাত পা ভেঙে পড়ছে, অবশ হয়ে যাচ্ছে, পা ফেলতে কষ্ট হচ্ছে। শরীরে আর শক্তি নেই। নাজার আর্তনাদ কলিজা বিচ্ছিন্ন করে ব্যথায় নত করে দিয়েছে। তালহা ভাই বেরিয়ে যেতেই নাজা দৌড়ে এক প্রকার বেলকনিতে যায়। উদ্দেশ্য শেষ দেখা, একটাবার তালহা ভাইকে দেখে নেওয়া। নিচে অনেক জোরে জোরে কে গান বাজাচ্ছে, এতে নাজার আরো বেশি যন্ত্রণা হচ্ছে। কান ভ্যান ভ্যান করছে গানের শব্দে ব্যালকনিতে আসায়, কিন্তু তাও নাজা রুমে যায় না। ব্যালকনির কিনারায় এসে রেলিংয়ের হাতল ধরে দাঁড়িয়ে থাকে। কিছু মুহূর্ত পর তালহা ভাই বাড়ির সদর দরজা পেরিয়ে বের হন আপন বাড়ি যাওয়ার জন্য। আর নাজা নিরাশ্রয় নেত্রে চেয়ে রয় ওনার যাওয়ার পানে। ভেতরটা গলে পড়ছে। নাজা বুঝতে পারছে তালহা ভাই হাঁটতে পারছেন না, জোর করে শরীর টেনে হাঁটছেন। পা বারবার আটকে যাচ্ছে, উনি এলোমেলো পা ফেলছেন। নাজার চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ওর আর তালহা ভাইকে পাওয়া হলো না। এই ভুবনে সবার আপন মানুষ আছে, কিন্তু আল্লাহর পর তালহা ভাইয়ের আপন বলতে নাজিহাই ছিল। আজ সেও পর হয়ে গেল। মা নেই, বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। তালহা ভাই থেমে যান গেটের সামনে গিয়ে। তারপর দাঁড়িয়ে ঘাড় ফিরিয়ে নাজার বেলকনির দিকে তাকান। দেখতে পান নাজা ওনার ন্যায় ব্যাকুল চোখে তাকিয়ে আছে। আবার সেই চোখে পানীয়। হয়তো এই চোখ বলছে, আর একটু থাকেন না, একটুখানি সময় থাকুন। নাজা তালহা ভাইকে থেমে ওর দিকে তাকাতে দেখে অসহায়ের মতো চেয়ে থাকে। চোখ বেয়ে সমান তালে পানি ঝরতে থাকে, আর মন বলে, আর একটু থাকুন না, আর একটু। তখনই স্পিকারে বেজে ওঠে। নাজার এই গানটা শুনে হাউমা করে কান্না করে তালহা ভাইকে এই লাইনগুলো বলতে ইচ্ছা হচ্ছে, কিন্তু তালহা ভাই আর থাকেন না। চুপিসারে চোখ মুছে এক প্রকার দৌড়ে বেরিয়ে যান শিকদার বাড়ি হতে। উনি যেতেই নাজা শব্দ করে কেঁদে দিয়ে বলে, আজও আমার চোখের অসহায় চাহনি আপনি বুঝলেন না। একটা রুমে এই গান স্লো বিটে বাজছে। চারিদিকে আবছা আলো, ড্রিম লাইটের। এই ক্ষীণ আলো রুমে বসে আছেন একজন, দেয়ালে পিঠ থেকে, হাতে একটা কলম, উরুর উপর রাখা একটা ডায়েরি। তিনি ডায়েরিতে কিছু লিখছেন। গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে, এতে তার হাত ডায়েরির পাতা ভিজে যাচ্ছে। ডায়েরির পাতায় এসে লিখছে তো ঠিকই, কিন্তু মন দিয়ে লিখতে পারছে না। হাত কাঁপছে বারংবার, তারপরও লিখছে। প্রিয় প্রাণ সঞ্চারিণী, জানি তোকে কখনো আমার পাওয়া হবে না, তারপরও এই বোকা আমি তোকে ভালোবেসেছি। তোর মায়ায় নিজেকে ডুবিয়ে নিয়েছি। আমি জানতাম ইকরার তোকে আর তুই তালহাকে পছন্দ করিস, তারপরেও ভালোবেসেছি। জানিস কেন বেসেছি? এই ভেবে বেসেছি যদি আমার নিয়তি আমার উপর একটুখানি দয়া করে আর কোনোভাবে তুই আমার হয়ে যাস, সেই আশায় বেসেছি। কিন্তু দেখ, আমার নিষ্ঠুর নিয়তি আমায় দয়া করেনি, একটুখানি দয়াও করেনি। তুই আমার হোসনি, পৃথিবীর সব নিয়তি
নিয়ম ভঙ্গ করে তুই যদি আমার হতে, তবে কি এমন ক্ষতি হতো? খুব বেশি কি ক্ষতি হতো? হয়তো হয়ে যেত। তাই তো তুই আমার হোসনে। আমি আজও তোর সেই খিলখিলিয়ে হাসিতে মাতোয়ারা। তুই আমার অন্তরের গহ্বরে লুকিয়ে থাকা এক টুকরো বাঁচার আশা, যা আজও নিভে যায়নি। এই বলে তিনি নিজের চোখের পানি মুছলেন। গলা শুকিয়ে আসছে যন্ত্রণায়, তবু কলম থামল না। আবারও কাপা হাতে লিখলেন। তোকে আমি পাইনি, এতে দুঃখ নই, কিন্তু তোকে বলা হয়নি যে তুই বলতেই আমি নিঃস্ব, আর হয়তো কখনোই বলা হবে না। তুই আমার হওয়া ছিলি না, তাই হোসনি, কিন্তু মন যে বড্ড বেহায়া। তুই অন্য কারো, অথচ আজ তোকে নিয়ে বুনি হাজারো স্বপ্ন, না পেয়ে পাওয়ার লোভ পিছু ছাড়ে না। কখনো মনে হয় হয়তো কোনো জন্মে অন্য কোনো আকাশের নিচে আমরা সত্যিই এক হব। সেদিন তোর হাত ধরতে আর কোনো বাধা থাকবে না। আর যদি তা না হয়, তবুও জেনে রাখিস, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অশ্রুবিন্দুতে আমি কেবল তোরই নামে লিখে যাই, চির অপূর্ণ প্রেমিক। তৌসির তাড়াহুড়ো করে রুমে ঢুকে নাজা টেবিলে বসে স্পিকিং প্র্যাকটিস করছে। হঠাৎ তৌসির কেমন হন্তদন্ত হয়ে ঘরে ঢুকতে দেখে নিজের অনিচ্ছায় উঠে দাঁড়ায়। তৌসির কোনো দিকে না তাকিয়ে ওয়ার্ড্রপের ড্রয়ার খুলে কিছু সময় খুঁজে না পেয়ে ঘাড় ফিরিয়ে তাকিয়ে নাজাকে উদ্দেশ্য করে বলে, নাজা, এখানে 12টা পাউডারের ছোট প্যাকেট রাখা ছিল, ওগুলো দেখছো? নাজা পাউডারের কথা শুনে তৌসিরের দিকে তিক্ত নয়নে চেয়ে বলে। পাউডার বলছেন কেন? এগুলো ড্রাগস বলুন না। তৌসির নাজার মুখ থেকে এসব কথা শুনে দ্রুত পায়ের দিকে এগিয়ে এসে বলে। তুমি দেখছো? ওগুলো কই? তাড়াতাড়ি দাও। নাজা আশেপাশে আলসেমি চোখে চোখ বুলিয়ে তার উপর সোজা উত্তর দেয়। ওগো, ওগুলো আমি ওয়াশরুমে ফ্লাশ করে দিয়েছি। ফ্লাশ করে দিয়েছি শুনে তৌসিরের মাথা নষ্ট হয়ে যায়। ক্রোধে উন্মত্ত হয়ে অগ্নিদগ্ধ চোখে তাকিয়ে নাজার দিকে তেড়ে এসে বলে। কি কস মাগি, তুই এরকম কাজ কেমনে করলি? তৌসিরের মুখের এমন বিশ্রী গালি শুনে রাগে আছে পুড়ে যায় সারাটা দেহ নাজার। তাই দাঁত চেপে বলে। যা শুনেছেন তাই বলেছি, আমি ফ্লাশ করে দিয়েছি। তৌসির নাজার সামনে এসে দাঁড়ায়। রাগে তার বুক গুমড়ে উঠছে। ওর এক একটা নিঃশ্বাস বজ্রপাতের সমান। তৌসির হুঙ্কার দিয়ে বলে। নাদানের বাচ্চা চুপচাপ বের করে দে, তোর কলজার উপরে উঠে আজান দিব, মুনাফিকি ছাড়াই দেবো একদিনে। নাজার বড্ড ভয় লাগতে শুরু করে, কিন্তু তারপরেও সাহস নিয়ে তৌসিরের চোখে চোখ রেখে বলে। আমি ফ্লাশ করে দিয়েছি। তৌসির লুঙ্গির কোণ তুলে হাতে নিতে নিতে বলে। একটানে ধরে সৌবা ফারাই নিব, কিন্তু চুপচাপ বের কর, কাস্টমার টাকা দিয়ে দিছে। নাজা সোজা উত্তর দেয়। আমি বললাম তো ফ্লাশ করে দিয়েছি, তো কোথা থেকে পাবো? তৌসির অগ্নি চোখে নাজার ন্যায় তাকিয়ে ওর দিকে হাত বাড়ায়। উদ্দেশ্য গলা টিপে মেরে ফেলা, ধ্বংস করে দেওয়া। তৌসিরের কাছে কোনো কিছুরই মাফ নেই। নাজার গলায় হাত রাখে তৌসির, ওকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে ঠেসে ধরে। নাজার পিঠ ঠেকে গিয়ে দেয়ালে নাজা বেশ ব্যথা পায়। এতে চোখ কুচকে নেয় কষ্টে। তৌসিরের মস্তিষ্ক চায় ওকে জানে মেরে দিতে, কিন্তু মন চায় না। মন বারংবার বাধা দেয়। নাজার একদম মুখোমুখি হয়ে নাজার কালচে সবুজ নয়নের ন্যায় কঠোর চোখে চেয়ে বলে। দিতাম গলা টিপে, সৌবা ফারে নিতাম। নাজা জানে তৌসির ওকে মারবে না। কেন জানি একটা আলাদা বিশ্বাস আছে মনে যে তৌসির ওকে কিছু করবে না। আর করলেও নাজার ভয় লাগছে না। তাই শান্ত চোখে তৌসিরের চোখে চোখ রেখে তাকিয়ে বলে। আপনার মর্জির উপর নির্ভর করে। তৌসির নাজার কথায় কিছু সময় চেষ্টা করে নিজের রাগ দমাতে, কিন্তু পারে না। শরীর জ্বলছে রাগে, তাই গলা টিপে ধরেই নেয়। নাজার গলা চেপে ধরে বলে। তোর এত সাহস, ও সাহস বের করে নিমু। নাজা শ্বাস ফেলতে পারছে না। যন্ত্রণায় নিজের সবটুকু শক্তি দিয়ে তৌসিরের হাত চেপে ধরে, নিজের দুই হাত দিয়ে, যাতে তৌসির ওকে ছেড়ে দেয়। গলা ফেটে যাচ্ছে, রগ মনে হয় বেরিয়ে আসছে ছিঁড়ে, এমন অনুভূতি হচ্ছে। তৌসিরের নাজার এমন অবস্থা দেখে নিজের রাগ দমন করে নেয়। নাজার গলা ছেড়ে দেয় আর রুক্ষ গলায় বলে। যদি বউ না হতি, তাহলে আজ তোরে এনে কবর দিয়ে দিতাম লো মাগি। নাজা ছাড়া পেয়ে মাথা ঝুঁকিয়ে গলায় হাত ধরে সমানতালে কাশতে থাকে। চোখ লাল হয়ে গেছে, বুক ধরফর করছে যন্ত্রণায়। নাজা কেমন করতে দেখে তৌসির হাত বাড়িয়ে ওকে একটানে কোলে তুলে নেয়। নাজার সাথে সাথে ধস্তাধস্তি করতে শুরু করে। এতে আরও চিৎকার করে বলে। ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি, ছোবেন না আমায় একদম। তৌসিফ নাজার কথায় কর্ণপাত না করে ওকে বিছানায় নিয়ে বসায়। ওকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে গ্লাস ঠোঁটে ঠেকিয়ে ধরতে ধরতে বলে। আমার বউ হইয়া আমার লগে গাদ্দারি করবি, তো এমনি মরবি রে, জানো অন্নি। নাজা পানি খায় না, উল্টো রাগে তৌসিরের হাত থেকে গ্লাসটা নিয়ে ফ্লোরে সজোরে ছুঁড়ে মারে আর বিষভরা নয়নে তৌসিরের ন্যায় তাকিয়ে বলে। আমি খাবো না পানি, প্রয়োজন নেই এইসবের। তৌসির নাজার কথায় ওর দিকে একটু ঝুঁকে গিয়ে দাঁত চেপে বলে। তোমার সাউ আর এই ঝাল থাপড়াই না মোমো আমি।
নাজা তৌসিরের কথায় ওর দিকে রক্তচক্ষু চেয়ে রয় কিছু সময়, তারপর হিংস্র বাঘিনীর মতো তৌসিরের পাঞ্জাবির কলার চেপে ধরে চিৎকার করে বলে, আজ ফ্লাশ করেছি না, আর যদি পাই তো ডিরেক্ট পুলিশের কাছে দেব। আমি আপনাকে যতক্ষণ না ক্ষয় করব ততক্ষণ শান্ত হব না, মনে রাখবেন। তৌসির নাজার সাহস দেখে হতবাক হয়ে চেয়ে রয় ওর পানে। তৌসিরের কলার ধরেছে কত বড় সাহস। তৌসির এক পলক নাজার দিকে তাকায়, তারপর আবার কলারের দিকে তাকিয়ে বলে। কলার স্যার সাউয়ার মাইয়া। নাজা তৌসিরের কথায় নিজের হাতের দিকে তাকায়, তারপর নিজের শরীরে যত শক্তি আছে তা প্রয়োগ করে 2 হাতে চেপে ধরে তৌসিরের কলার ছিঁড়ে নেয়, আর কিছুটা হুঙ্কার দিয়ে বলে, ছাড়বো না, ছিঁড়ে নিব। তৌসির নাজার সাহস দেখে হতবাক। ও বাকরুদ্ধ হয়ে চেয়ে থাকে নাজার পানে, কিছু মুহূর্ত রক্ত চোখে চেয়ে নাজার থুতনি চেপে ধরে বলে, তোর সাহস বেশি বেড়ে গেছে ডাকাতের বাচ্চা। নাজা নিজের থেকে তৌসিরের হাত ঝাড়ি মেরে সরিয়ে নিয়ে বলে, আমার সাহস বাড়েও নি কমেও নি, ঠিকই আছে। তুই কোন সাহসে আমার পাঞ্জাবি ছিঁড়লি? নিজ সাহসে ছিঁড়েছি। তৌসির নাজার কথায় এক দৃষ্টিতে চেয়ে থাকে ওর পানে, তবে নির্মল চোখে। মনে মনে ভাবে, এই নাদানের বাচ্চা সাহস বেশি বেড়ে গেছে, এর একটা ব্যবস্থা করতেই হইব, নয়তো 2 দিন পর আমার বুকের উপর উইঠা আজান দিব। তৌসির ধীরে ধীরে নাজার গালে হাত রাখে। নাজা বেশ ঘাবড়ে যায় হঠাৎ তৌসিরকে এতটা শান্ত দেখে। তৌসির ওর এতটা কাছে আসছেই বা কেন? মনে ভয়ের খোরাক জাগে। তৌসির নাজাকে কিছু করতে যাবে, তখনই ওর চোখ যায় নাজার গলায় লাল দাগ দেখতে পায়, যেটা গলা চেপে ধরার জন্য হয়েছে। তৌসির এটা দেখে স্তব্ধ চোখে তাকিয়ে রয় নাজার গলার পানে। ফর্সা ধবধবে ত্বকে আঙ্গুলের চাপগুলো লাল দাগ হয়ে আলতো ভাসছে। এটা দেখে তৌসির আর কিছু না বলে নাজার থেকে চিটকে দূরে সরে যায়। বুক ভরা অশান্তির শ্বাস ছেড়ে টাস করে বিছানায় নাজার পাশে চিত হয়ে শুয়ে পড়ে। হাঁটুর নিচ অবধি পা বিছানার বাইরে ঝুলিয়ে রাখে। নাজাকে একটুও কষ্ট দিতে চায় না ও, কারণ যদি নাজাকে কিছু করে আর নাজা নিজের বাড়ির লোককে সব বলে, তবে ওরা তৌসিরের সাদাসিধে ফুপুকে শান্তিতে সংসার করতে দিবে না। তাই নিজেকে সংযত করতে হবে। তৌসির কসম খেয়েছে নিজের দাদাদানের কাছে যে ও নাজাকে আগলে রাখবে। যদি ওয়াদা আবদ্ধ না থাকতো তাহলে এতদিনে নাজার কবর খোঁড়া হয়ে যেত বা শরীরের বিভিন্ন অংশ বের করে নিয়ে বেঁচে দিত। এখন কিছুই করতে পারবে না। ভেবেছিল বউটা একটু নরম টাইপের হবে, ও যা বলবে তাই শুনবে, কিন্তু হলো উল্টো। এ তো বউ নামের শত্রু। তৌসির তো ভয়ে আছে নাজা না কবে ওকে ঘুমের মধ্যে কুপিয়ে নেয়। তৌসির সিলিংয়ের দিকে এক দৃষ্টিতে চেয়ে এসব ভাবছে। এদিকে নাজার ঘেন্নায় গা ঘিন ঘিন করছে কেন জানি। ও বসে আছে অগ্নিনয়নে ফ্লোরে ন্যায় তাকিয়ে। রাগ কন্ট্রোল করতে না পেরে 2 হাতে দাঁত চেপে বিছানার চাদর খাবলে ধরেছে। ফ্লোর থেকে চোখ তুলে আশেপাশে চোখ বুলে এক নজর, তখনই চোখে পড়ে তৌসিরকে। তৌসিরের লুঙ্গি হাঁটুর উপর উঠে গেছে, এতে উল্লমযুক্ত ধবধবে ফর্সা পুরুষালী পা নাজার চোখে স্পষ্ট। নাজা ঘেন্নায় চোখ ফিরিয়ে নিয়ে ফিসফিসিয়ে বলে, নির্লজ্জ। তৌসির নাজার কথায় মেকি হেসে সিলিংয়ের থেকে চোখ ফিরিয়ে নাজার ন্যায় তাকায় কিছু সময়, চেয়ে আবারও দৃষ্টি নিবদ্ধ করে সিলিংয়ের উপর আর কটাক্ষ করে বলে, বউয়ের সামনে লঙ্গি না পড়লেও চলে, আমি তো পরে আছি, তাই আমি নির্লজ্জ রে, গাদ্দারি। গাদ্দারনি কত বড় কথা! নাজা চোখ বড় বড় করে তৌসিরের দিকে ঘাড় ঘুরিয়ে শক্ত চোখে তাকিয়ে সংযম দীপ্ত ভঙ্গিতে বলে, আমি আপনার সাথে কি গাদ্দারি করেছি এত বড় তকমা দিচ্ছেন? তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে নাজার দিকে ব্যঙ্গ দৃষ্টিতে তাকিয়ে বলে, এই যে আমার কয় 1000 লস করাইলা। নাজা নিজের অন্তর্জালা দমন করে বলে, ভালো করেছি। এটা যদি গাদ্দারি হয় তবে আরো করব গাদ্দারি। তৌসির তুচ্ছ তাচ্ছিল্য ভরা গলায় বলে, হ তা তো করবি, তুই তো নোবেল প্রাপ্ত গাদ্দার পরিবারের মাইয়া। নিজের মুখ সামনে নিন, অতিরিক্ত বলছেন আপনি। খাঁটি কথা কইতে স্যাত করে লাগে গায়ে সাউয়া। নাজা একলাফে উঠে বসে। রাগে শরীর ফাটছে, মন চাচ্ছে তৌসিরের বুকে একটানা কোপ মারতে মারতে কলিজা ছিন্ন করে দিতে। এক গালাগালি। নাজা রাগনি বেডের সাইডে কাবাডের উপর যে পানির জগ রেখেছিল সেটা হাতে নিয়ে কোনো কিছুর পরোয়া না করে তৌসিরের উপর ছুঁড়ে মারে। তৌসিরের উপর পানি পড়তেই ও হকচকে উঠে, এমনটা আশা করেনি। এক ঝটকায় উঠে বসে। এশার নামাজ শেষে গ্রামের বাজারের একটা টং দোকানে বসে আছেন তালহা ভাই। গায়ে জড়ানো ছাই রঙের একটা শার্ট, তার সাথে জিন্সের প্যান্ট। চুলগুলো সব সময়ের মতোই এলোমেলো রূপ নিয়ে কপালে পড়েছে কিছুটা। এক হাতে এক কাপ গরম চা আর অন্য হাতে জ্বলন্ত সিগারেট। এই 2 জিনিসই ওনার আপন বর্তমানে আল্লাহর পরে। চায়ের রস এক ফোঁটা না হলেই না হয়। চা গিলতে কম্পার হিসেবে সিগারেটও এক টান দেওয়া লাগে। সিগারেট টানতে টানতে কালচে দাগ পড়ে গেছে ঠোঁটে। উনি এসব খাচ্ছেন আর ভাবছেন একটা মিঠে অতীত নিয়ে, আর তা
হলো নাজহার বয়স যখন 14, তালহা ভাই একদিন রাতে আকাশের ন্যায় তাকিয়ে আকাশ দেখছিলেন। তখন নাজহা ওনার পাশে এসে দাঁড়িয়ে নিজের সমস্ত সাহস একত্র করে একখানা বাণী ক্ষীণ গলায় উচ্চারণ করেছিল। তালহা ভাই, আমি আপনাকে পছন্দ করি। আমি আপনাকে পছন্দ করি। এই বাণী কর্ণগোচর হতে তালহা ভাই স্তব্ধ হয়ে গিয়েছিলেন সেদিন। তবে তার দৃষ্টি আকাশপানে নিবদ্ধ থেকেছিল। তালহা ভাইয়ের অন্তর উত্তালতায় ভরপুর হয়েছিল। এমন মহাবাণী তিনি তার সুধা সঞ্চারিণীর মুখ থেকে শুনেছিলেন এই মুহূর্তে। তালহা ভাই কথাটা শুনে মনে মনে আনন্দিত হলেও তা বাস্তবতার সঙ্গে মিলিয়ে নেননি সেদিন। তিনি জানতেন নাজহা শুধুমাত্র আবেগের আবেশে এমন বাণী উচ্চারণ করেছে। সেদিন কিছু সময় চুপ থেকে তিনি ঘাট ফিরিয়ে তাকিয়েছিলেন সুধাময় চোখে নিজের রুদ্র নীর পানে। তারপর ঠোঁট আগলিয়ে হেসে স্নিগ্ধ সুরে বলেছিলেন, আবেগ ঝেড়ে বিবেক দিয়ে ভাব। দেখবি তোর ঝেড়ে ফেলা আবেগের সাথে এই তালহাও ঝরে যাবে তোর অন্তর হতে। তালহা ভাইয়ের উক্তি শুনে নাজহা অসহায় দৃষ্টিতে তার দিকে চেয়েছিল। আজ কেন জানি সেই অসহায় মুখটা বারবার তালহা ভাইয়ের চোখের সামনে ভেসে উঠছে। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল ওনার। তালহা ভাই মানেই বাস্তবতার খোরাক। তালুকদার পরিবারে এত মারামারি এটা ওটা এসবে উনি নেই। উনি আলগোছে বাঁচেন, বাবা থেকেও নেই। পরিবার থাকলেও তারা কখনো তালহা ভাই কেমন আছেন বা কী প্রয়োজন খুঁজে নেয়নি। নিজ মতো যেমন তেমন করে বেঁচে আছেন। দাদিজান আর দাদাজান খেয়াল রাখেন যদিও। বাবার সাথে তালহা ভাই কথা বলে না আজ 22 বছর ধরে। ওনার মায়ের মৃত্যু 30 দিন পরই ওনার বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন। সেই অভিমানে আজও কথা বলেন না বাবার সাথে। যদিও বাবা সবসময় চান কথা বলতে, কিন্তু তালহা ভাই কথা বলেন না। ওনার অন্তরে ঘৃণা জন্ম নিয়েছে এই ভাবনা থেকে যে 40টা দিনও অপেক্ষা করতে পারলেন না ওনার বাবা। এতটা কম ভালোবাসায় সংসার করছিলেন তার মা চলে যাওয়ার পর বাবাও পর হয়ে গেলেন। ওনার আপন বলতে তিনি নাজহাকেই মনে করতেন। নাজহায় খেয়াল রাখতো, ওনার চা বানিয়ে দিত, বাইরে থেকে এলে পানি দিত। মা যেমন সন্তানকে আগলে রাখতেন সেভাবে এই নাজহা আগলে রাখতো ওনাকে। তার কাপড় পর্যন্ত নাজহা ধুয়ে দিত। অনেক দিন ওনার মুখে ভাত তুলেও দিয়েছে। খুব খেয়াল রাখতো ওনার। এই অগোছালো তালহা ভাইকে গোছানোর জন্য নাজহাই ছিল। কিন্তু আফসোস তালহা ভাইয়ের এত আপন মানুষটাও ওনার হয়ে থাকলো না। তালহা ভাই নিজেকে সামলে চারিপাশে চোখ বোলালো। চোখ দুটো লাল হয়ে আছে। 3-4 দিন ধরে ঠিকমতো ঘুম নেই বিধায়। এমন সময় 4-5টা ছেলে এসে তালহা ভাইয়ের পাশে বসে তার দিকে একটা গিটার এগিয়ে দিয়ে একজন আবদার এঁটে বসে। তালা ভাই, একটা গান। তালা ভাই নীরব চোখে ওদের দিকে তাকান। ওনার গানের গলা ভালো বিধায় গ্রামের প্রায় সবাই ওনার গলায় গান শুনতে চায়। কি আর করা, ছোট ভাইদের আবদার। সিগারেটটা হাত থেকে ফেলে দিয়ে সবটুকু চা একেবারে গিলে নিয়ে গিটারটা হাতে তুলে নিলেন। অতঃপর গিটারের তারে সুর তুললেন আহত গলায়। তোমার আকাশ ধরার শখ, আমার সমুদ্রে চোখ। এতটুকু গেয়ে তালহা ভাই থেমে যান। বুক টেনে শ্বাস নিতে পারছেন না। বড্ড কষ্ট হচ্ছে ওনার। নাজহার মুখটা বারবার ভাসছে চোখের সামনে। নাজহার বলা, তালহা ভাই, মৃত্যুর আগ অবধি মনে থাকবে আমার চোখের অসহায় পানিগুলো আপনার মন গলাতে পারেনি। এই কথাটা পুড়িয়ে খাচ্ছে তালহা ভাইয়ের অন্তর। কুড়ে নিচ্ছে নাজহাকে না পাওয়ার দহন। সবাই মন দিয়ে শুনছিল। হঠাৎ বন্ধ হওয়ায় সবাই স্তব্ধ হয়ে যায়। তালহা ভাই চোখ বুজে বুক ভরে শ্বাস নেন। চোখ বুঝতেই নাজহার চাঁদ মুখখানা আবারও ভেসে ওঠে। দহনে দগ্ধ হয়ে আবারও গেয়ে ওঠেন। তোমার নরম কাতর হাত। আবারও থেমে যান তালহা ভাই। আর গাওয়া সম্ভব হচ্ছে না ওনার পক্ষে। নাজহাকে বড্ড মনে পড়ছে, খুব বেশি। ওনার কানে ভাসছে সেই 4 বছর আগে নাজহার বলা কথা। তালহা ভাই, আমি আপনাকে পছন্দ করি। এটা মনে হলেই কলিজা ছিঁড়ে যায়। মনে হয় পড়িয়ে দিচ্ছে। তালহা ভাই কিছু সময় চুপ থেকে আবারও জোর গলায় বলে ওঠেন, আমার আসার সময় ভুলে তুমি হাত ফসকে গেলে। তৌসির, নাজিম চাচা, মিনহাজ মামা, তৌসিরের মেজো চাচা তন্ময় চাচা, সাথে আছে ওদের কিছু কাছের লোকজন, কেরামত আলী, নুহাম শাহ, রুদ্র দেওয়ান। তৌসির নাজহাকে কিছু করেনি আর না কিছু বলেছে। নাজহা পানি মেরে চুপচাপ বেরিয়ে এসেছে রুম থেকে। কারণ নাজহার সামনে থাকলে নাজহাকে আঁচড় মেরে ফেলতো। রাগ কন্ট্রোল করতে হবে, তাই কিছু বলেনি। পরে প্রতিশোধ নেওয়া যাবে। তৌসির রাগ কমাতেই আড্ডায় যোগ দিয়েছে। তন্ময় চাচা সিগারেট টানতে টানতে বলেন, কি রে নটবর, তুই ভিজে কেন? তৌসির সোফায় হেলান দিয়ে বিরক্তির স্বরে বলে, আর কইও না, এক সাউ আইনা গলায় দিছো ঝুইলা। মিনহাজ মামা ভুরু কুচকে বলেন, কেন, ও তোরে জিজ্ঞাসা নাকি? ভিজাইছে কি শুধু? ওই আফ্রিকান মালের জন্য যে মালটা রাখছি ওইটা দিছে বাথরুমে ঢাইলা। তন্ময় চাচা এটা শুনে কটাক্ষ করে হেসে বলেন, আরে নতুন নতুন এমন করব, বুঝিস বাচ্চা মেয়েটা। নাজিম চাচা মদের গ্লাসে বরফ নিতে নিতে বলেন, বুঝিস মেয়েটারে, আর না বুঝলে জায়গায় চিন্তা গাইরা নিস।
তৌসির খাপছাড়া স্বরে উত্তর দেয়। এত সুন্দর বউ মারে নিতাম কোষ, পর তোর মারে হাঙ্গা দিবি আমার কাছে। মিনহাজ মামা হেসে বলে, আচ্ছা আমার মারে দিমু করবি? দাদিরে না কইরা নানিনে করলে লাভ হইব ভালা। তৌসির তাচ্ছিল্যপূর্ণ স্বরে বলে, আমার আর কারো লাগতো না, আমি আমার নাতান বউ নিয়ে বাসুম। তন্ময় চাচা হেসে বলেন, একজন বেডা মানুষের সবচেয়ে আপন তার বউ এই জগৎ সংসারে। বেচারি নিজের সব ছেড়ে নিঃস্বার্থে সারাটা জীবন কাটায় দেয়। তাই বউরে কলেজের ভেতর লুকায় রেখো, নিজে না খেয়ে তাকে খাওয়াইও, ঘাড়তেরামি করলে একটু বোঝাইও, তার হাতে দু একটা মায়েরও খাইও, তারপরও বউরে কষ্ট দিও না। তৌসির তন্ময় চাচার লেকচার শুনে তাচ্ছিল্যপূর্ণ স্বরে বলে, মেজু চাচা, বউরে বেশি ফস দিতে নেই, এগুলো বাদ দাও, কামের কথা কও। কি আর কামের কথা কমু, আজ একটারে কুফাইছি ইচ্ছা মতো, কুফাতে কুফাতে ভেতরের সব কিছু ক্ষয় করে নিছে, তাই আর এই শরীরে কিছু বেচা যাইতো না। তৌসির এটা শুনে কটাক্ষ করে বলে, বালের রাগ সামলাতে পারো না? জানে মারলে তো হয়, এমনি সব নষ্ট করা কি আসিল? মিনহাজ মামা বিয়ারের বোতলে ঠোঁট লাগাতে লাগাতে বলেন, আরে আমি ওর জায়গায় হইলে তো ওর শরীরের অংশ খুঁজে পেত না কেউ। ভালো করছে মারছে। আরে শালার নিজের সৎ বোনে রেপ করছে, 15টা পোলা নিয়া মাইয়াটা মারাই গেছে, কত বড় জানোয়ার। তৌসির এটা শুনে বলে, এই 15টা এখনো বাচ্চা আছে। আছে, ধরতে পারে নাই পুলিশ। ওই আসল কালপিটরে রুদ্র ধরে আনছিল। তৌসির রুদ্রের রুমের দিকে তাকিয়ে বলে, আগামীকাল ওই সবগুলোরে ধরবি, তোর লগে ওসিও থাকবো। ওগো ধইরা আয় না আমাকে কল দিস, আমি মানবো বেশ কয়েকটা কিডনি পামু এতে। রুদ্র দেওয়ান বলে, আচ্ছা, কিন্তু 2টা কিডনি আমার লাগবো। স্যার ওটাই নিবি নে। আচ্ছা। নুহাম শাহ বলেন, আমার চোখ দুজোড়া লাগবো। নাজেম চাচা ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, গতকালে না দুটো নিলি? আরে লাগবো ছোট শাসা, আরো 2টা। তৌসির বলল, আচ্ছা নিবি নে, আগে ওই খাঙ্কির পোলারে তো ধইরা আন। কেরামত আলী মদের গ্লাসে মদ ঢালতে ঢালতে নিয়ে বলল, তন্ময় চাচা, আপনার আগামীকাল সমাবেশ আছে, কয়টা বের হইবেন? তৌসির হাসতে হাসতে বলে, সমাবেশে গিয়ে কি করবা মিজু চাচা? আখরি জনগণ যে চিল্লায়, মাঝখানে মন চায় সবগুলোর বউ মামাইরা ওইটা দেই। তন্ময় চাচা সিগারেট টানতে টানতে বলেন, হরে এটা আমারও মাইন্ডে আয়, কিন্তু কি করবো কত, না গেলে তো আর ভোট পাবো না। তৌসির হেসে বলে, যাও যাও, রাজনীতিবিদের নামে বড় রাজনীতিবিদ হও। মিনহাজ মামা তার ছেলে স্বরে বলেন, এইবার যত টেন্ডারের টাকা আইব সব বেশ অর্ধেক মাইরা দিবা মেজো ভাই সাহেব। নাজিম চাচা বলেন, বেশ অর্ধেক কেন, পুরোটাই খাইয়ে নিও। কি করবা মানুষের লাগি কইরা, মানুষ তো আর ভালো কইতো না। তৌসির রুমে আসে, এখন রাত 3টে। নাজা পানি মারার পর যে গিয়েছিল আর এই এলো। ড্রাগস নিয়েছে হালকা, উপর ঝাপসা একটু, তাই কিছু সময় বসে ওটার নেশা কাটিয়ে ঘরে এলো। নেশা কাটার আগ অব্দি রুমে প্রবেশ করেনি, কারণ এখানে নাজা আছে। নিজের কন্ট্রোল হারিয়ে অসহ্য কিছু হয়ে যায়, তবে কি হবে? নাজার সামনে নিজের পুরুষত্বের নিয়ন্ত্রণের সম্মানটা পানসে হয়ে যাবে, সারা জীবনের দাগ থেকে যাবে। আর যে নাজা, তৌসির একদিন এটা বুঝে গেছে, যদি কিছু হয় ওদের মধ্যে অমন রকম, তবে নাজা তৌসিরকে সারা জীবন খোঁটা দিবে। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে ধীরে ধীরে সামনে এগিয়ে নাজার পাশে এসে দাঁড়িয়ে নাজাকে দেখতে শুরু করে। নাজা ডান কাত হয়ে শুয়ে আছে, ওর মাথার কাছে একটা সাদা বিড়াল পেট উল্টে শুয়ে আছে। ওর ডান হাতের বাহুতে একটা ব্রিটিশ লং হেয়ার বিড়াল শুয়ে আছে, যার চোখ নাজার মতোই সবুজ। আর ওর পাশে ক্যালিকো বিড়াল শুয়ে আছে, এটা আবার অন্যরকম। এই বিড়াল ত্রিবর্ণের পশমালা সাদা রঙের উপর কমলা বর্ণ। এই বিড়ালগুলো বিদেশি। নাজার বাদামি কোকড়ানো চুলগুলো ওর উপর এলোমেলো হয়ে ছিটিয়ে আছে। এই চুলগুলো দেখলে মনে হয় শিউলি ভেজা ভোরের মতো বাদামি কোকড়া কেশ। তৌসিরের নাজার এই আবেশঘেরা মুগ্ধতার সৌন্দর্য এ চোখ জুড়িয়ে আসে। মুগ্ধতার মোহজাল তৌসির অতল নয়নে চেয়ে রয় কিছু সময় নাজার পানে, আর মনে মনে শুধায়, সিদ্দিক তালুকদার এখানে 20 জন্ম দিছে রে, একেবারে মনের মতো। তৌসির নাজাকে দেখা ছেড়ে টেবিলের দিকে যায় টর্চ লাইট নিতে, কারণ ও আর কেরামত আলী মিলে আলো শিকারে যাবে মাছ ধরতে বিলে। আজ বিকেলে পশ্চিমে দোষী বিলে বড় বড় গজার মাছ দেখেছে। মাছগুলো একদম পোক্ত, কারণ এই বিল দোষী বলে কেউ অতটা যায় না। কেউ যাক আর না যাক, তৌসির যায় মাঝে মধ্যে গিয়ে রাত্রের বেলা ধরে আনে মাছ। ওর মার বিবি যান চিল্লান যেন, কিন্তু তৌসির এসবে তোয়াক্কা না
কখনো করেছিল আর না করবে। ও নিজে যেটা ভালো মনে করবে সেটাই করবে। লাইট নিয়ে সাথে ভ্যাসলিনের কৌটাটাও নিয়ে নেয় হাতে। তারপর নাজার পাশে এসে বসে। বা পাশ থেকে বিড়ালটাকে অতি সাবধানে সরাতে সরাতে মনে মনে বলে ওঠে, যেমনে বিলাইরে নিয়ে ঘুমাইতেছিস, ভবিষ্যতে অমনি আমার বাচ্চা কাচ্চারে নিয়ে ঘুমাইলে হইল। এই বলে আপন মনে মেকি এসে নাজার উপর থেকে ওর চুলগুলো হাত বাড়িয়ে সরিয়ে দেয়। নাজার গলায় আলতো করে হাত রাখে। হাত রেখে বুঝতে পারে নাজা ঘেমে গেছে আর যাবেই তো। এত গরমের মধ্যে চুল ছেড়ে ঘুমিয়েছে সে। তৌসির ধীরে ধীরে নাজার ডান পাশে এসে দুই হাঁটু ঘিরে বসে। ওর ডান পাশ থেকে বিড়ালটা সরিয়ে নিয়ে ধীরে ধীরে ওর দুই কাঁধে হাত রেখে ওকে ঘুমের মধ্যে তুলে বসায়। নাজার মাথায় এসে ঠাকে তৌসিরের বক্ষে। তৌসির কেঁপে ওঠে অল্প, কারণ নাজার নাক মুখ ঘেঁষে যাচ্ছে বারংবার ওর গলায়। নাজার ঘুমন্ত উষ্ণ শ্বাস তৌসিরকে এলোমেলো করে দিচ্ছে ভিতর থেকে। ঘুমের ঘরে নাজা ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে বলে, আব্বা, আমি যাব না ওই বাড়িতে। তৌসির নাজার কথায় ওর দিকে মুখ নামিয়ে তাকায়। একটুর জন্য তাকিয়েও চোখ আটকে যাচ্ছে নাজার নিষ্পাপ মুখখানায়। তৌসির নিজের মনকে সামলিয়ে দুই হাতের মুঠোয় বন্দি করে নেয় নাজার তাকে ভূমিহত করে রাখা বাদামি কেশ কুণ্ডলীগুলোকে। তারপর ধীরে ধীরে সেগুলোকে অন্তর থেকে বোনা যত্নের জালে খোপা করতে থাকে অতল মনোযোগী হয়ে। খোপা করা শেষ হলে আপন মনেই বুনে, সাউয়ার মাইয়ার এক চুল মাইরি, একেবারে পাটের মতো, আমায় একেবারে হয়রান করে দিলি। এই বলে নাজার কাঁধে হাত রেখে ওকে শোয়াতে যায়। ফের তখনই আবারও নাজার আটকায় নাজার আবছা চাঁদের আলোয় ঝলমল করা শশীময় চেহারায়। তৌসির মোহবিষ্টতায় চেয়ে রয় নাজার এই চাঁদের আভায় মোহময় চেহারায়। কি একটা ভেবে ধীরে ধীরে নাজার বা গালে নিজের নাক মুখ ঠেসে ধরে চোখ বুজে রয়। নিজের স্ত্রীকে প্রথম চুম্বন করলো। তৌসির ভেতরটা ফেঁপে উঠছে এই অনুভূতিতে। বুক ধরফর করার পরও তৌসির নিজের নাক মুখ ঘষে রয় অনেক সময় নাজার নরম গালখানায়। মন চায় না নাজাকে ছাড়তে। যদি নাজাকে আপন পক্ষে টেনে নিয়ে কয়েক কোটি বছর ঘুমাতে পারতো তবে হয়তো শান্তি লাগতো তৌসিরের এই অশান্ত মনে। নাজা মাইগ্রেনের ব্যথায় ওষুধ খেয়ে ঘুমিয়েছে, বিধায় এসবের খবরও নেই, ঘুমের দেশে তলিয়ে আছে। আর এমনিতে ওকে ঘুমের মধ্যে কেউ উড়িয়ে নিলেও ও টের পায় না। এমন বেজাতি ঘুম ঘুমায়ও। নাজাকে আলগোছে শুয়ে দিয়ে ওর গলায় ভ্যাসলিন লাগিয়ে দেয়। তৌসিরের মনটা এখনো বড্ড অশান্ত হয়ে আছে। নাজাকে ছাড়তেই ইচ্ছে হচ্ছে না। ভেতরটা কেমন কেমন করছে, কিলবিলিয়ে উঠছে। নিজের মনের এই বেহাল দশায় তৌসির বিরক্ত হয়ে শুধায়। আপন মনে বলে, সাউয়ার বাচ্চা একটু কাছে আইলেই ভেতরের কুত্তারা দৌড়নে শুরু হইয়া যায়। এই বলে উঠতে উঠতে আবারও বলে, এই আরেক সাউয়ার যন্ত্রণা। হাতে লাইট নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে। তবে দরজার কাছে এসে আরেকবার পিছনে তাকায়। ঘুমন্ত নাজিয়াকে দেখে অজান্তে মুচকি হেসে বলে, মাইয়াটা সুন্দর আছে। এই বলে বেরিয়ে আসে। বাড়ির বাইরে এসে হাতের টর্চটা জ্বালিয়ে কেরামত আলীকে নিয়ে বের হয় বিলের উদ্দেশ্যে। কেরামত আলী পা ফেলতে ফেলতে বলে, ভাইজান, কোচ আনছি 9টা। তৌসির লুঙ্গির কোণ তুলে ধরতে ধরতে বলে, হ, বালা করছোস, আগেরটা ধার ছিল না। কেরামত আলী এবার জিজ্ঞাসা করে, ভাইজান, এত দেরি হইল কেন আপনার? তৌসির উত্তর দেয়, আর কোষ না, তোর ভাবির লাগে দেরি হয়ে গেছে। এটা শুনে কেরামত আলী আর কিছু বলে না, চুপচাপ কিছু সময় পার করে তারপর আবারও প্রশ্ন করে, আচ্ছা ভাইজান, একটা কথা কই। ক কি কবু, তুই তো কথাই কোষ খালি। কেরামত অনুমতি পেয়ে জিজ্ঞাসা করে, আপনারা সাধুকর্ম সম্পর্কে সব জানাও, ভাবি আপনারে কিছু কয় না? তৌসির কেরামতের প্রশ্নে অল্প হাসে, অতঃপর উত্তর দেয়, কিছু কয় না মানে? আমার জেলে দিবার ডর দেখায়, আর কি দেখো তোরে। কেরামত আলী এটা শুনে বুক টেনে শ্বাস ছেড়ে বলে, সাবধানে থাকবেন ভাই, খবিসদের মাইয়া আনছেন। কথা বলতে বলতে এতক্ষণে বিলের কাছে চলে এসেছে ওরা। তৌসির কোচটা কেরামতের হাত থেকে নিতে নিতে বলে, জানি ও খবিসের ঘরে খবিস, নোবেল প্রাপ্ত গাদ্দার নি, কিন্তু কি করবো কও, বউ তো আমার, আর বউয়ের বেলায় সব গাদ্দারি মাফ। কেরামতেরটা শুনে হাবলার মতো হেসে বলে, বউয়ের বেলায় সব মাফ, বউ মনের রানী। বউরে মনের রানী করলেও রাজত্ব বউয়ের হাতে দেওয়া উচিত না। কেন? বউরে রাজত্ব দিলে জীবন শেষ, ওরা রাজত্ব পাইয়া রাজার কলেজের উপর উঠা আজান দিব। এই বলে তৌসির লুঙ্গির নিচের অংশের কোমরে গুজে কোচটা ধরে সামনে আগায়। কেরামত আলী আর কিছু না বলে চুপচাপ ওর পেছনে পেছনে যায়। তৌসির হঠাৎ থেমে যায়, কি একটা ভেবে আশেপাশে চোখ বড় বড় করে তাকায়। তারপর হাতে থাকা মাছ ধরা লোহার কোচটা শক্ত করে ধরে পেছনে থাকে। এক মুহূর্ত দেরি না করে সোজা কেরামত আলীর বুকে ফ্যাত করে লোহার কাছের আগাগুলো ঢুকিয়ে দেয়। তৌসির কেরামত আলীর বুকে কোপ মারতে কোচের আগায় ঝুলে যায় একটা কাক।
আসলে এটা কেরামত আলী না, এটা ছিল একটা খবিশ জিন। এই জিনটা এই বিলেরই কারণ। এই বিলটা বড্ড দোষী। এই জিনগুলো মানুষের রূপ নিয়ে মজা করে, কোনো সময় আবার মেরেও ফেলে। তৌসির কেরামত আলীকে চুপচাপ থাকতে দেখে বুঝে গেছিল এটা জিন। সাথে পানির কলকলে শব্দ ওর কানে বেজেছে, তাই সাথে সাথে জিনকে উপরে পাঠিয়ে দিয়েছে। কেরামত আলী পানিতে পড়ে আছে খানিকটা পিছনে। তৌসির কাকটাকে কোচের আগায় নিয়ে গিয়ে ওকে এক হাতে টেনে তুলতে তুলতে অন্য হাতের কোচের আগায় সেটে থাকা মরা কাকের দিকে তাকে কটাক্ষ করে বলে, এই যে মাগির ফলা জিনও আমাদের কাছে রেহাই পাইল না। কেরামত পানি থেকে উঠতে উঠতে বলে, খবিশের বাচ্চা যাওয়া ধরছিলেন ভাই। আমি তো কই এই শেষ জীবন। তৌসির কাকটা পানিতে ফেলে দিতে দিতে বলে, আমাদের মারা ধান্দা করতে গিয়া নিজে দলের দরবারে গেল গা। এই বলে সামনে এগোতে থাকে। এই যে জিন মারা, এগুলো প্রথম না কিন্তু। তৌসিরদের জীবনে আরো অনেক সময় এমন ঘটনা ঘটেছে বিধায় তৌসিরদের ভয় নেই অন্তরে। ওরা দুজন এটাকে স্বাভাবিকভাবেই নেয়। মাছ যখন ধরতে এসেছে মাছ ধরে যাবে। কেরামত আলী নিজের ভেজা লুঙ্গি কোমরে গুছতে গুছতে বলে, ভাইজান আর ধরবেন নাকি আজই চলে যাইবেন? না না ধরুম, সিলেটিলে যাবো না, জেনে সাউগটে ডরে লাভ আছে। আচ্ছা চলেন। বুঝলি কেরামত, মাছের যে দাম বাজে রে, একটা মাছ এখন মাইরা খাইতে পারলে 300-400 টাকা বাইসা যাইব। কেরামত আলী থমকায়। এদের এত টাকা কড়ি থাকার পরও এত কিপটামি করে। কেরামত হাবলার মতো হেসে বলে, ভাই কন। কথা বলতে বলতে হাঁটু পানি অবধি ওরা আগায়। আর একটুখানি সামনে এগুতেই পানিতে নড়ে উঠে একটা বড় দেখে গজার। তৌসিফ ওর দেখা পেয়ে সাথে সাথে কোচ দিয়ে কূপ মেরে সেটি কোচের মাথায় নিয়ে নেয়। মাছের পেট ফুর হয়ে পিঠ দিয়ে বেরিয়ে যায় কোচের লোহার কাঁটাগুলো। তৌসির কোচটা খাড়া করে পানি থেকে উঠতে উঠতে বলে, চল আজ তোর ভাবড়িয়ে দিয়া এটা রান্ধামু। কেরামত এটা শুনে মুখ বাঁকিয়ে বলে। রান্না করব ভাবিজান এত রাইতে? তৌসির পাড়ে উঠতে উঠতে বলে, আরে রানবো, আমি জামাই ওর, আমার কথায় সব করব। করলেই হইল। এদিকে নাজা তাহাজ্জুদের নামাজ পড়ে দাঁড়িয়ে আছে। ঘুম থেকে উঠে নিজের চুল বাঁধা দেখে নিদারুণ অবাক হয়েছিল, কারণ ওর সম্পূর্ণ মনে আছে যে চুল খুলে ঘুমিয়েছিল। এর মধ্যে তৌসিরও ঘরে নেই। অনেক ভেবে ভেবে অজু করে নিয়ে নামাজে দাঁড়িয়েছিল, কারণ সময় পার হয়ে যাচ্ছিল তাহাজ্জুদের। ওর বিড়ালগুলো ঘুমিয়ে আছে এখনো। নাজা আজার ওদের তোলেনি। 8 রাকাত পড়ে মোনাজাত শেষ করে বসে বসে দুরুদ পড়ছিল। তখনই তৌসির ঘরে আসে। এসে দেখে নাজা নামাজের পাটিতে নীরবে বসে আছে। নাজাকে নামাজ পড়তে দেখে মনে মনে বলে ওঠে, আমার মতো এমন পাপির কপালে এমন হ্যাকমত কারেনি, রানী কেমনে জুটল রে। এসব আজে বাজে চিন্তা মনে নিয়ে কিছু সময় চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর নাজাকে ডাক দিয়ে বলে, নাজা শুনছো? তৌসিরের ডাক শুনে নাজা পিছনে তাকায় না, চুপচাপ নামাজের পাটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বসে থেকে উত্তর দেয়, না শুনছি না, আমি কালা। তৌসির ওর কথায় বুক ছেড়ে শ্বাস ফেলে সামনে এগুতে এগুতে বলে, এক মুখ মাইরে সাউয়ার। এই বলে নাজার পাশে এসে দাঁড়ায়। 2 হাত কোমর রেখে একটু তেরা হয়ে দাঁড়িয়ে বলে, রান্নাঘরে যাও, ওইখানে একটা মাছ ধরে আনছি, ওইটা বানাও, কাম করো গিয়া। নাজা তৌসিরের আদেশ শুনে কিন্তু তাও তৌসিরের দিকে তাকায় না, চুপচাপ পাটির দিকে তাকিয়ে উত্তর দেয়, আমি এইসব কাজকর্ম করতে পারি না। তৌসির নাজার উত্তরে প্রতিবারের মতোই বিরক্ত হয়ে যায়। বিরক্ত গলায় বলে, কাম কাজ যখন পারিস না তাহলে হাঙ্গা বইলি কেন? বাপের ঘরে লাউ গোদের বিচি হইয়া থাকতি। নাজা তৌসিরের কথায় মাথা নিচু করে রয় কিছু সময়। তারপর একটা ফন্দি এঁটে তৌসিরের দিকে নরম চোখে মুখ তুলে তাকায়। নাজার কালচে সবুজ চোখের এই নিরীহ হরিণীর মতো চাহনিতে তৌসিরের মন মাঝে গলে পড়তে শুরু করে। ইস, কতই না সুন্দর এই চাহনি, কি নরম, কতটা আবেশী। এই চোখ জোড়ায় যথেষ্ট তৌসিরকে আচ্ছা মতো ধ্বংস করে দেওয়ার জন্যে। তৌসিরের ভিতরখানা ধরফর করতে থাকে চাহনি দেখে। তৌসির ঠোঁটে হাত দিয়ে কি একটা ভাবতে ভাবতে মুগ্ধ চোখে নাজার দিকে তাকিয়ে থাকে কিছু সময়। তখনই নাজা নরম গলায় বলে ওঠে, এভাবে কেন বলছেন? আপনিই করে নিন না, আমি তো পারি না। নাজার এই নরম গলার কথায় তৌসিরের চোখ উল্টে যায়। ও চোখ বড় বড় করে বিস্ময়ে নাজার দিকে তাকায়। আর তাকাবেই না কেন? এত সুন্দর কথা, নাজার মুখে এমন সুন্দর কথার আকাশের চাঁদে হাত পাওয়া সমান ব্যাপার তৌসিরের কাছে। তৌসির নাজার দিকে একটু ঝুঁকে নাজার থুতনিতে আলতো করে নিজের হাত রেখে বাচ্চাদের মতো মুখ করে আলতো সুরে বলে, এমন নাটক করে লাভ নাই, আমি তোমার এমন কথা বলবো না গো বউ, কাম তোমারই করা লাগবো। নাজা তৌসিরের কথায় রাগে ফেটে ওঠে। তৌসিরের হাত নিজের থেকে ঝাড়ি মেরে সরিয়ে উঠতে উঠতে বলে,
রাত দুপুরেও নাটক করতে হয়? এই বলে রুমে নামাজের হিজাবটা খুলে পাটিতে রেখে বিছানা থেকে ওড়নাটা গায়ে জড়িয়ে নেয়। ওড়না গায়ে জড়িয়ে নিয়ে তৌসিরের দিকে তাকিয়ে রুক্ষ গলায় বলে, চলুন আমার সাথে, আমি একা ভয় পাই। তৌসির ওর কথায় সোজা হয়ে দাঁড়িয়ে টিটকারি মেরে বলে, ও আল্লাহ, তুমি ভয়ও পাও? নাজা তৌসিরের কথায় ওর দিকে শুধু কঠোর চোখে তাকায়, কিন্তু কিছু বলে না। চুপচাপ রুম হতে বেরিয়ে যায়। তৌসির ওর পেছনে পেছনে যায়। কি আর করবে, বউটা ওর বাচ্চা টাইপের ভয় ডর পেতেই পারে। বউকে সেভ করে রাখা প্রয়োজন। এত সুন্দর বউ পেয়েছে, কপাল কম ভালো নাকি? নাজা রান্নাঘরে এসে দেখে ফ্লোরে একটা মাছ রাখা আছে বলে। নাজা বড় একটা বটি নিয়ে বসে পড়ে মাছ কাটতে। এসবও পারে ভালোই। বড় পরিবারে জন্ম হয়েছে বলে সব টুকটাক কাজ নাজা পারে। তৌসির একটা চেয়ার টেনে ওর পাশে এসে বসে। নাজা একটা চামচ দিয়ে মাছের আঁশ ছাড়তে থাকে। মাছের আঁশ ছাড়াতে ছাড়াতে একসময় একটা মাছের আঁশ উঠে পড়ে এসে নাজার নাকে লেগে যায়। এটা দেখে তৌসিরের খারাপই লাগে একটু, তাই ভালোবাসা দেখাতে হাত বাড়িয়ে নাজার নাক থেকে আঁশটা তুলে নেয়। তৌসির একটু কেয়ারিং হওয়ার চেষ্টা করছে আর কি, কিন্তু ওর বউয়ের তো এসব আবার হজম হয় না। নাজা চোখ বুঝে জোরে জোরে শ্বাস নেয়, তারপর রুক্ষ গলায় বলে, হাত কেটে যাক আমার, তাহলেই তো আপনি শান্ত হবেন। তৌসির নাজার রুক্ষ গলার এই বাণী শুনে দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে হেলান দিতে দিতে বলে, মানুষের ভালা করতে নাই এই জগতে। তুমি করবা ভালা, কিন্তু তোমার পাশে লাগা যাবে মন্দের আটা। তৌসিরের কথা শুনে নাজা কিরমির করে বলে, আমার ভালা করা লাগবে না আপনার। তৌসির নাজার কথায় নাক মুখ ছিটকিয়ে বলে, না না ম্যাডাম, আপনার ভালা আমার মতো মন্দ খারাপ কেমনে করবে কোন তো? এটাও কি সম্ভব? নাজা মাস্টার মাথা কাটতে কাটতে তৌসিরের দিকে চেয়ে বলে, না, সম্ভব না। শয়তানে মানুষের ভালো কখনো করে না। আর আপনি খারাপ না, আপনি একটা নিকৃষ্ট, বুঝলেন আপনি? তৌসির খানিকটা তাচ্ছিল্যের হাসি হেসে বলে ওঠেন, হ হ, দুনিয়া যত খারাপ আর যত নিকৃষ্ট সবই তো আমি। তুমি আর তোমার বাপ চাচা তো দুধি ধোয়া তুলসী পাতা। নাজা মাছের পেট কাটতে কাটতে তৌসিরের কথার প্রতি উত্তরে শোধায়, হ্যাঁ হ্যাঁ, আমার বাপ চাচা ধোয়া তুলসী পাতা, তা জানি আমি। আপনার মনে করিয়ে দিতে হবে না। কথায় কথায় আমার বাপ চাচার ঠ্যাং টানা লাগে। তোমার বাপ চাচা ঠ্যাং বেশি লম্বা তো, এই লাইগা টানি। নাজা এভাবে বড্ড বিরক্তই হয় তৌসিরের কথায়, তাই এবার ধমকে বলে, চুপ করুন তো, বড্ড বেশি কথা বলেন আপনি। তৌসির দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, তোমার লগে একটু কথাও করতে পারি না। না পারি কইতে মিঠা কথা, আর না পারি কইতে তিতা কথা। নাজা এবার তৌসিরের কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ উঠে যায়। তারপর মাছের আঁশ যে বলে রেখেছে তা বেসিনের নিচে রেখে বাটিটা ধুয়ে নেয়। তারপর কেটে রাখা মাছ বেসিনের ট্যাপ ছেড়ে ধুতে ধুতে ঘাড় ফিরিয়ে তৌসিরের দিকে তাকায়। তৌসির সে ছেঁড়া পাঞ্জাবিটাই পরে আছে, এটা দেখে নাজা নাক মুখ কুচকায়। তারপর বলে, কি করবো এই মাছ? ফ্রিজে রেখে দিই। তৌসির চেয়ার থেকে উঠতে উঠতে বলে, হ রাখো, আর দুটা টুকরা এখন ভাজা করে দাও, আমি আর কেরামত খামো। নাজা রান্নার কথা শুনে ছাত করে উঠে বলে, আমি রান্না করতে পারি না। তৌসির নাজার কথা শুনে মেকি হেসে ওর দিকে পা ফেলে এগিয়ে এসে বলে, চেষ্টা করো। তৌসিরের এত সুন্দর বাণীর প্রতি উত্তরে নাজা তেরামি করে বলে, আমি রান্না করতে পারবো, বলছি তো পারবো না। আপনি পারলে করুন। তৌসিরের মেজাজ এবার বিগড়ে যায়, তাই টাস করে বলে ওঠে, সাউয়া টাউয়ার কথা শুয়ে এখন চুপচাপ রান। আমার লগে যখন তোর হাঙ্গা হইছে তখন তো তোর রান্না করে লাগবো। নাজা ধমক খেয়ে কেঁপে উঠে। হঠাৎ এমন ধমক দিবে আশা করেনি, তাই এমন কেঁপে উঠল। নয়তো তৌসিরের ধমকে কেঁপে ওঠার মতো মেয়ে নাজা নয়। নাজা ধমক শুনে আর কিছু বলে না। 3 পিস মাছ রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দেয় একটা বাটিতে। 3 পিস মাছ দেখে তৌসির নাজাকে জিজ্ঞাসা করে, তুমিও খাইবা নাকি? নাজা মশলা নিতে নিতে তিতা সুরে বলে, হ্যাঁ খাবো, আমার তো আপনাদের মতো রাত বিরাতে খাওয়া লাগে। তৌসির নাজার কথায় বুঝে যায় ও খাবে না, তাই তাড়াতাড়ি হাত বাড়িয়ে 1 পিস মাছ প্লেট থেকে নিয়ে নেয়। এটা দেখে নাজা হতবাক হয়ে ওর দিকে কটমট করে তাকায়। তৌসির নাজার চাওয়া দেখে বলে ওঠে, আমরা দুজন 2 পিস খামো, 1 পিস এক্সট্রা লাগবো না? মাছের বহুত দাম, বাজারে 1 পিস ভালো বেচবো। এই বলে ফ্রিজে মাছের পিসটা রেখে দেয়। নাজা দাঁতে দাঁত পিষে সহ্য করে নেয়। মনে মনে ভাবেছি কতটা ছোট লোক চিছি। নাজা দীর্ঘশ্বাস আড়াল করে চুপচাপ ওই 2 পিস মাছে পরিমাণ মতো মশলা নেয়। তৌসির মাছের পিস রেখে এসে ওর পিছনে দাঁড়ায়। নাজার বিরক্তির আর শেষ নেই। 4 রাকাত নামাজ পড়তে পারেনি, রান্না করতে এসেছে, কিন্তু এখানে তৌসির হার কিপটামি করছে। ওই যে কথায় আছে না, সময় দেখলে ব্যাঙে ঠেলা মারে।
তো নাজার হালাতও এমনই হয় এখন। খুলে যায় ওর চুলের খোপা খোপা, ধীরে ধীরে খুলে এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে যায় নাজার পিঠে। নাজা এখন কি করবে বুঝে পায় না। মশলায় মাখানো হাত কিছুটা দিশেহারা বোধ করে তাই কোনো কিছু না ভেবে পিছনে ঘুরে তসরের পাঞ্জাবির বুকের অংশে নিজের মশলাযুক্ত হাত দিয়ে মুছে নেয়। সাথে সাথে ওর হাতে লেগে থাকা সব মশলা তসরের পাঞ্জাবিতে গিয়ে লাগে। হাত মুছে নিয়ে তাড়াতাড়ি নিজে অবাধ্য কেশ তরঙ্গ গুটায় নাজা। তসরের জানত বেরিয়ে যাওয়ার উপক্রম। কি করলো এটা নাজা? পাঞ্জাবি ছিঁড়ায় ভেবেছিল নাজাকে দিয়ে সেলাই করিয়ে পড়বে, কিন্তু এখন তো নাজা পাঞ্জাবিতে দাগ লাগিয়ে দিল। এখন কি হবে? 1200 টাকা দিয়ে গত ঈদে কিনেছিল, 3 মাসও হয়নি, নষ্ট হয়ে গেল, লস হয়ে গেল। এবার বড্ড না, লস হওয়া যেতে দেওয়া যাবে না। এমনিতে এই জীবন মানেই লস আর লস, তাই লস হতে দেওয়া যাবে না। তহসিল নাজেহার পাশে এসে দাঁড়িয়ে মাথা হালকা কাত করে ওর দিকে কঠোর চোখে তাকিয়ে বলে। কি করলি এডি? নাজা তহসিলের কথায় তোয়াক্কা না করে বলে। কি করলাম আবার? করে দেখাই? তহসিল দাঁত চেপে বলে। সাউয়া ছাড়াই দিমু, চুপচাপ ধোয়াই দি। আমি তো ধুয়ে দিই। আপনি ধুয়েছেন বিয়ের পর থেকে আপনার কাপড়? এই বলে নাজা গ্যাস তাওয়া বসাতে নেয়। হাড়কিপড়ে তহসিলের কলিজাটা ধরে যায়। এটা দেখে তহসিল তাড়াতাড়ি বলে ওঠে। গ্যাসের চুলায় কেন? লাকড়ি চুলায় বসাও। গ্যাসের সিলিন্ডারেতে 1400 টাকা দাম উঠে গেছে রে। নাজা এটা শুনে ফুস করে শ্বাস ছাড়ে তহসিলের দিকে মুগ্ধ চোখে চেয়ে বলে। এমন কেন করছেন? এই রাত্রিরে আমি কিভাবে আগুন ধরাবো? খুব কষ্ট হবে। করে নেই না আজ গ্যাসে। তহসিলের মন মাজার এই আদুরে কথাটা একটু হলেও গিলে, কিন্তু তারপরও এদিক ওদিক এক পলক তাকিয়ে বলে। আমাদের বাড়িতে গ্যাসের চা ছাড়া আর অন্য কিছু হয় না, তাই লাকড়ি চুলায় আগুন ধরাও। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।